পড়ুয়া থেকে আমি রিনা। আজও আমি সুচিত্রা ভট্টাচার্যেরই একটি গল্প পড়ব। খুব ভালো লাগবে গল্পটি। যেমন ওনার গল্প খুব ভালো লাগে আমারও, তেমন আমি শোনাইও তোমাদেরকেও। ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। আর তোমরা তো সবাই জানোই আমি ইউটিউবের সমস্ত গল্প আসছে, ইউটিউবে গল্প আসছে আর সবাই অনেক ভালোবাসা দিচ্ছ। প্রত্যেকবারই আমি বলি, এবারও তাই বলে দিলাম। আর ভালো লাগলে কমেন্ট করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা করো। আর ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প পড়ার চেষ্টা করব। আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যর ৪৫ বছর বয়স। চন্দ্রা মোটেই ভালো নেই। আজকাল সে টের পায় একটা হালকা বিষণ্ণতা যেন তাকে জড়িয়ে আছে দিনভর, হেমন্তের বিকেলের কুয়াশার মতো। অথচ চন্দ্রার তো এমনটা হওয়ার কথা নয়। যা যা আঁকড়ে ধরে একজন ৪৫-এর রমণী মনে সুখের বোধ সঞ্চারিত হয়, সবই তো চন্দ্রার করায়ত্ত। দায়িত্ববান স্বামী, বাধ্য ছেলে, নিজস্ব সাজানো গোছানো ফ্ল্যাট, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, কি নেই তার? চন্দ্রার শরীর স্বাস্থ্য রীতিমতো ভালো। জ্বর জারি সর্দি কাশির বাইরে তেমন কোনো রোগ ব্যাধিও তাকে ধরেনি এখনো। মধ্যবয়সী দুঃখবিলাসী গৃহে আবদ্ধ নিঃসঙ্গ গৃহবধূও তাকে বলা যাবে না, কারণ সে চাকরিও করে একটা। অফিস যে তাকে নাকে দড়ি দিয়ে খাটায়, এমন অপবাদও কি চন্দ্রা দিতে পারে? সেখানে তো ফাঁকিবাজিটাই কাজ। আসি যাই মাইনে পায়। এমন চাকরিতে কতটুকুই বা পরিশ্রম। তবু চন্দ্রা ভালো নেই, কিছু ভালো লাগে না তার, কিচ্ছু না। টিভি দেখতে না, গান শুনতে না, আড্ডা মারতে না, হই হই করতে না। ভালো না লাগার এক জটিল আবর্তে সে যে ঢুকে পড়েছে, বেরোনোর পথই পাচ্ছে না। সকালবেলা বিছানা ছাড়তে আলস্য, যদি বা উঠল কারোর সঙ্গে কথা বলতে বিরক্তি। প্রভাতী চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে তৃপ্তি নেই, কাগজে চোখ বোলাতে ইচ্ছেই করে না। সুবিমল কি বাজার আনলো তা দেখতেও অনীহা। রান্নার জন্য মানিকের মাকে নির্দেশ ছুটতেও ফুটতে চায় না স্বর। সারাটা সকাল কি হুড়ুদ্দুমি না চলে বাড়িতে। একজনের অফিস রওনা হওয়ার তাড়া, তো একজনের স্কুল। বাপ ছেড়ে হল্লা গুল্লাতেও চন্দ্রার ঘোর ঘোর ভাব কাটে কই। বরং তাকে বেরোতে হবে স্মরণে এলেই বুক শ্রাবণের মেঘে ছেয়ে যায়। আবার অফিস না থাকলেও বিচিত্র এক অবসাদে কোষ্ঠে মেরে থাকে মন। কি যে হলো চন্দ্রার। আর কিছুকাল পরে জরায়ু যে চিরনিদ্রায় যাবে, এ কি তারই কোনো সংকেত? আগাম 12টা। আজও সল্টলেকের বাজার প্রাঙ্গণে এসে ঘন ঘন হাই উঠছিল চন্দ্রার।
কোনো এক মন্ত্রী মারা গেছে কাল, অফিস তাই হাফ ছুটি হয়ে গেল। দল বেঁধে সিনেমা দেখতে গেল অনেকে। তাদের কাটিয়ে চন্দ্রা চলে এসেছিল এখানে। নতুন এই শপিং মলটার কাছেই তার বাড়ি। হাঁটা পথে মিনিট 10 ভেবেছিল এখানে খানিক সময় কাটিয়ে ফিরবে সন্ধ্যের মুখে মুখে। বন্ধ হলে বসে পর্দার দিকে হাঁ করে তাকিয়ে থাকার যন্ত্রণাও পোহাতে হলো না। ফাঁকা ফ্ল্যাটে নির্জনতায় ফিরে একা একা কড়িকাঠো গুনতে হলো না। আলো ঝলমল পরিবেশে হেঁটে চলে বেড়ানো তাও মন্দের ভালো। কিন্তু এখানেও ঠিক চন্দ্রার পোষাচ্ছে কই? না, এই বিচ্ছিরি শুকরোগটাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। নিজেকে শায়েস্তা করতে বুঝি ঘুরে ঘুরে খান কতক জিনিস কিনে ফেলল চন্দ্রা। দুটো সুদৃশ্য রঙিন মোমবাতি, মাইক্রোওয়েভের টুকরো টাকরা কিছু বাসনকোসন, এক বাক্স পেপার ন্যাপকিন, মৃদু একটা সৌরভ আছে ন্যাপকিনে। গন্ধটা শুকতে শুকতে অলস পায়ে চন্দ্রা এসে দাঁড়িয়েছে এক ঘড়ির দোকানের সামনে। অন্দরে দেওয়াল জোড়া আয়না ঝুলছে অজস্র বাহারি ওয়াল ক্লক, প্রত্যেকটা আলাদা আলাদা সময়। কান পাতলে কাটার আওয়াজও যেন শোনা যায়, টিক 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 টিক। ঠিক তখনই মস্তিষ্কে জোর ঝাঁকুনি। ঘড়ির দোকানের আয়নায় ও কার প্রতিবিম্ব? অভ্র না? উল্টো দিকের আইসক্রিম পার্লারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। প্রাথমিক অভিঘাতটুকু সামলে চন্দ্রার দৃষ্টি তীক্ষ্ণতর। অভ্র এখানে এলো কোত্থেকে? চন্দ্রা যতদূর জানত অভ্র তো হায়দ্রাবাদের বাসিন্দা, বহুকাল। যদি বা কাজ কর্মে কলকাতায় এসেও থাকে, তার বাড়ি তো সেই গড়িয়ায়। লবণ হ্রদের এই বাজারে সে একা একা কি করতে এসেছে? নিশ্চয়ই শুধু আইসক্রিম খেতে নয়, কিছু কিনতে টিনতে আগমন। দূর অতীত, প্রায় আগের জন্মের কথা। তবু চন্দ্রার মনে পড়ল মার্কেটিং অভ্রর দু চক্ষের বিষ ছিল। পারত না, গেঞ্জি জাঙ্গিয়া পর্যন্ত কখনো সহজে কেনেনি। দায়িত্বটা ছিল অভ্রর মার ঘাড়ে এবং বিয়ের পর চন্দ্রার। সে কত যুগ আগে শেষ দেখা। চন্দ্রা ভুল করছে না তো? চন্দ্রা ঘাড় হেলালো অতি সন্তর্পণে, যেন কোনোভাবেই না অভ্রর সঙ্গে চোখাচোখি হয়ে যায়। তেরচা দৃষ্টি হেনে সিগন্যাল পেল মগজের, অভ্রই বটে। ছিপছিপে চেহারা ভারী হয়েছে সামান্য, মুখে ঈষৎ ফোলা ফোলা ভাব, তবে মাথা ভরা চুল এখনো একই রকম ঘন। মোটা লেন্সের ভেতর দিয়েও চোখ অসম্ভব রকমের উজ্জ্বল। হাবে ভাবেও বদল হয়নি এতটুকু, সেই আগের মতনই উদমাদা ভঙ্গি।
সেই লম্বা শরীরখানা ঝুঁকিয়ে বাচ্চাদের মতো চেটে চেটে আইসক্রিম খাওয়া, সেই বাহ্য জ্ঞান রহিত হয়ে দোকানের মধ্যিখানটিতে দাঁড়িয়ে থাকা। কে বলবে ওই লোকটাও 45 পেরিয়েছে? কানের পর্দায় ঘড়ির কাঁটার অস্পষ্ট ধ্বনি, চোখের তারায় ঝাপসা ঝাপসা ছবি। জামাই ষষ্ঠীতে চন্দ্রার বাপের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে অভ্র। পাঠার নড়ি পড়েছে পাতে। দিদি, জামাইবাবু, বাবা, চন্দ্রা সবার খাওয়া শেষ। ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়েছে। অভ্র বেহুশের মতো নলি ঠুকেই চলেছে প্লেটে, আর মাঝে মাঝে সুরুত সুরুত করে টানছে। নতুন জামাইয়ের কাণ্ড কারখানা দেখে মা হাসবে না কাঁদবে ভেবেই পাচ্ছে না। বাবারও তথই বচই দশা। জামাইবাবু চোখের ইশারায় চন্দ্রাকে জিজ্ঞাসা করল অভ্রর মাথার স্ক্রু ঢিলে আছে কিনা। দিদি ভুকুটি হানল জামাইবাবুকে। সামাল দেওয়ার জন্য চন্দ্রা তাড়াতাড়ি বলে উঠল, তোমাকে কি আর একটা হার দেবে? ওতে বোধহয় আর কিছুই নেই। আছে আছে, অভ্র নির্বিকার। দেখো, শ্বাস এখনো পুরো বেরোয়নি। তোমরা দাঁড়িয়ে কেন? হাত ধুয়ে নাও। সেদিন বাড়ি ফিরে চন্দ্রা খুব বকাবকি করেছিল। অভ্র আমরই দেয়নি, যেন ভেবেই পায়নি ওই তুচ্ছ একটা ব্যাপারে অন্যের মাথা ব্যথা কেন। কি যে সব বাজে বাজে অভ্যেস ছিল অভ্রর। প্রবল শব্দ তুলে চায়ের কাপে চুমুক দেওয়া, চকাম চকাম আওয়াজ করে খাবার চিবোনো, আত্মীয় স্বজনদের সঙ্গে ঘোষ গল্পের মাঝে এড়ে তর্ক জুড়ে দিত যখন তখন। মতে না মিললেই যাকে তাকে যা নয় তাই বলে দিত। একবার তো চন্দ্রার বাবাকে শুনিয়ে দিল, আমায় আলফাল বোঝাতে আসবেন না, আমি সব বুঝি। কি শিক্ষা দিয়েছিল অভ্রর মা? ছোটবেলায় বাপ মরেছে বলে আল্লাহ দিয়ে দিয়ে কচি খোকাটি বানিয়ে রেখেছিল ছেলেকে। আর চন্দ্রারও কপাল, ওই ছেলে মানুষই দেখে কিনা মায়া জাগলো মনে, দুম করে প্রেমে পড়ে গেল, বিয়ে পর্যন্ত করে ফেললো আগু পিছু না ভেবে। এই সময়ে কত বারণ করেছে বন্ধুরা। অনর্গল কানের কাছে বিনবিন করত, লালটু চেহারা দেখে ভরিস না চন্দ্রা, ছেলেটা কিন্তু 1 নম্বরের ক্যালাস। কিন্তু চন্দ্রার যে তখন রোগ চেপে গেছে। দেখ না তোরা, ওকে আমি মানুষ করে ছাড়বই। হায় রে, অভ্রকে সজুত করবে চন্দ্রা। একটা কুঅভ্যাসও বদলাতে পেরেছিল অভ্রর? পারলে কি বিয়ের 2 বছর কাটতে না কাটতেই সুতোটা ছিঁড়ে কুটি কুটি হয়ে যায়? আইসক্রিম শেষ, সেই পুরনো প্র্যাকটিস। টিপ করে বিনে কাপ ছুঁড়ল অভ্র এবং বাইরে ফেলল।
চন্দ্রা ঝটিতে মুখ ঘুরিয়ে নিল, হাঁটা শুরু করেছে। 5 পাও বুঝি যায়নি, ঘাড়ের কাছে গম গম গলা। কি ব্যাপার, দেখেও কেটে পড়ছো যে? অগত্যা চন্দ্রাকে থামতেই হয়। সরাসরি অভ্রর মুখপানে তাকালো চন্দ্রা। অভ্র মিটিমিটি হাসছে। চন্দ্রাও জোর করে চিলতে হাসি ফোটালো ঠোঁটে। অপ্রস্তুত স্বরে বলল, না মানে ভাবলাম তুমি হয়তো। অ্যাভয়েড করছো কেন? এখনো রাগ পড়েনি? যা, কি যে বলো, একদিন কেউ রাগ পুষে রাখে নাকি? আমিও তো তাই ভাবছিলাম। আমাদের সম্পর্ক তো কবেই চুকে বুকে গেছে। এখন তো আমি আর তোমার শত্রু নই, ঠিক কি না? অভ্রকে কি কখনো চন্দ্রা শত্রু ভেবেছিল? রাগারাগি ঝগড়াঝাটির সময়ে হয়তো কথাটা বলেও থাকতে পারে, এখন আর তার স্মরণে নেই। তবে অভ্রর তো কখনো খারাপ চায়নি। চন্দ্রা মৃদু স্বরে বলল, তা আছো কেমন? কেমন দেখছো? মনে হচ্ছে তো ভালোই। তাহলে তাই। হায়দ্রাবাদে চলে গিয়েছিলে শুনেছিলাম, আশা করি এখনো সেখানে? না তো, হায়দ্রাবাদ কবেই ছেড়ে দিয়েছি। ওখান থেকে ব্যাঙ্গালোরে গেছিলাম প্রথমে, তারপর চেন্নাই, দেন টু পুনে, সেখান থেকে নাগপুর। অভ্র এক গাল হাসল। এখন গোয়ায় এক পানাজি। আবার অদৃশ্য এক ঘড়ির কাঁটা আওয়াজ, টিক 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 টিক। হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রিধারী অভ্র বিয়ের প্রথম বছরেই তার 3 নম্বর চাকরিটি ছেড়ে বাড়ি এসে বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছে। তখনও চাকরি না পাওয়া চন্দ্রা স্তম্ভিত মুখে বলল, তুমি এখানেও টিকতে পারলে না? ধুত, পোষালো না। 36টা রুম তো তার 166 রকমের ফরমায়েশ। এ এসে চোখ রাঙায়, ও এসে মেজাজ দেখায়। প্লাস শালা মালিকটা বহুত খাটাচ্ছে। তোমার তো প্রতিবারই এক কমপ্লেন। প্রবলেম সেম হলে কমপ্লেনও সেম হবে। তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলে কেন? জানতে না কাস্টমারও ডিল করতে হবে? কেন একটু মাথা ঠান্ডা রাখতে পারছো না? জ্ঞান মেরো না তো। তোমার অসুবিধাটা কি হচ্ছে শুনি? মার তো এখনো রিটায়ারমেন্টে 6 বছর বাকি আছে। লজ্জা করে না বলতে? বিয়ে থা করে মার ঘাড়ে বসে খাবে? ঘ্যান ঘ্যান করো না তো। মার পয়সায় খেতে তোমার মানে লাগলে তুমি কোনো কাজে লেগে যাও। আর হ্যাঁ,
ভালো করে এক কাপ চা বানাও তো দেখি। লিকার বেশি, দুধ বেশি, চিনি বেশি? তুমি কি গো, তোমার কোনো ভাবনা নেই? ফালতু টেনশন করবো কেন? 2-4 মাসের মধ্যে আবার একটা কাজ ঠিক পেয়ে যাব। সেই প্র্যাকটিস আজও বজায় রেখেছ অভ্র। চন্দ্রা অপাঙ্গে অভ্রকে দেখতে দেখতে বলল, তুমি তাহলে বদলাওনি? এবার ভাবছি বদলাবো, গোয়াতেই সেটেল করে যাব। তাই বুঝি? ইয়েস। অভ্র ঘড়ি দেখল। ঈষৎ চঞ্চলও হয়ে উঠল যেন। জিজ্ঞেস করল, তোমার কি তাড়া আছে? কেন? চলো না একটু কফি শপে গিয়ে বসি। চন্দ্রা একটুখানি ইতস্তত করল। অভ্র কি তার সঙ্গ কামনা করছে? শেষের দিকে তাদের সম্পর্কটা এত তিক্ত হয়ে গিয়েছিল যে এক পলক অভ্রকে সহ্য করতে পারত না চন্দ্রা। অথচ কি আশ্চর্য, এই মুহূর্তে তো অভ্রর প্রস্তাবে কোনো বিরক্তি জাগে না মনে। একটু বা হয়তো আড়ষ্ট লাগছে, তার বেশি কিছু নয়। কালের পলির নিচে বিরাগ কি তবে চাপা পড়ে গেছে পুরোপুরি, নাকি মনের কোনো গহীনে অভ্র রয়ে গেছে এখনো? নাকি এ শুধুই চোরা কৌতূহল, যা শুধু মেয়েদেরই থাকে? এক সময়ের প্রিয় পুরুষ এখন কেমন আছে তা জানার গোপন উৎসক কি? হ্যাঁ না বলতে হলো না। ঘাড়ও নাড়ল না চন্দ্রা। হাঁটছে ধীর পায়ে অভ্রর পাশে পাশে। দুধারের বিপরীতে থরে থরে মনোহারী সামগ্রী। এদিক ওদিক তাকাচ্ছিল চন্দ্রা, তবে সেভাবে কিছুই দেখছিল না। টুকরো টুকরো কথা মনে পড়ছিল, সুখের দুঃখের, তিক্ততার, আনন্দের। 20 বছর ধরে কোনো ঝাঁপিতে যে রয়ে গেছিল স্মৃতিগুলো, সামান্য নড়াচড়া করে চন্দ্রা সরিয়ে রাখছিল তাদের। ফুসফুসে খানিকটা বাতাস ভরে নিয়ে চন্দ্রা জিজ্ঞাসা করল, কোথায় উঠেছ? তোমাদের গড়িয়ার বাড়িতে? ও বাড়ি তো বিক্রি হয়ে গেছে। মা রিটায়ারমেন্টের পরপরই। ও, তোমার মা তাহলে তোমার সঙ্গে ছিল, এখন নেই। অভ্র ম্লান হাসল। মা আর দুনিয়াতেই নেই। কবে হলো? এই তো বছর 2 আগে। হঠাৎ স্ট্রোক, পানাজিতেই। সরি, খবরটা আমি জানতাম না। জানার তো কথাও নয়। তারপর তো আর আসিও নি কলকাতায়।
এখানকার কারুর সঙ্গে তেমন একটা যোগাযোগও নেই। এবার মাসি হঠাৎ ডাকলো, মাসখানেকের ছুটিও পেয়ে গেলাম। কথায় কথায় এসে গেছি কফি শপ। খোলা আকাশের নিচে ছড়ানো ছেটানো বেশ কিছু টেবিল চেয়ার। প্রথম ফাল্গুনের বিকেল, রোদের তেমন তাপও নেই, তাও একটা ছায়া ছায়া কোণ দেখে বসলো চন্দ্রা অভ্রর মুখোমুখি। অভ্র জিজ্ঞাসা করলো, কি খাবে বলো? কফি। সে তো বলছি, সঙ্গে স্যান্ডউইচ, বার্গার, শুধু কফি। বেয়ারাকে দুটো কফির অর্ডার দিয়ে অভ্র গুছিয়ে বসেছে। চন্দ্রা ভুরু কুঁচকে বলল, তুমি না এক্ষুনি আইসক্রিম খেলে, আবার কফি খাবে? সো হোয়াট? তখন আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, এখন মনে হচ্ছে কফিও একটু চলতে পারে। পারো বটে, সেই হুইম্যাজিক্যাল নেচার আর গেল না। সবাই কি আর মেথডিক্যাল হতে পারে তোমার মতো? অভ্রর চোখে আলগা ঠাট্টা। ডিভোর্সের পর কেমন সুন্দর পরীক্ষায় বসলে, চাকরি পেলে, বিয়ে থা করলে। চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, বিয়েটা খুব ক্যালকুলেশন করে করিনি অভ্র। বাবা মা খুব দুশ্চিন্তা করতো আমায় নিয়ে। দিদি জামাইবাবু খুব জোর করলো। আহা ঠিক আছে, আমি কি কৈফিয়ত চাইছি নাকি? অভ্র হাহা করে হেসে উঠল। কবজি ঘুরিয়ে আর একবার ঘুরি দেখে নিয়ে বলল, যাকগে, দিস টাইম ইউ আর হ্যাপি আই প্রিজুম। চন্দ্রা উত্তর দিল না, ঠোঁট টিপল সামান্য। তোমার হাজব্যান্ড যেন কি করেন? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রাইভেট ফার্মে আছে। ওরে বাবা, সিএ? তাহলে তো নিশ্চয়ই খুব হিসেবি মানুষ। অভ্রর গলায় ফের ব্যঙ্গ। চন্দ্রা গোমরা হলো। ডিপেন্ড করা যায় এমন মানুষ তো বটে। ভেরি কেয়ারিং পারসন। আমার মাথা ধরলেও সে উতলা হয়ে পড়ে। অভ্র একটু থমকে রইল। অতীতের কথা কিছু মনে পড়ল কি? পরক্ষণে মুখে অমলিন হাসি। তুমি ঠিক ডিসিশনই নিয়েছিলে চন্দ্রা। আমার সঙ্গে থাকলে তোমায় শুধু জ্বলতেই হতো। চন্দ্রা যেন শুনেও শুনল না কথাটা। ঘাড় ঘুরিয়ে দেখছে এদিক ওদিক। খানিক তফাতে একটাই কোল্ড ড্রিঙ্কসের বোতলে দুখানা স্ট্র ঢুকিয়ে হুস হুস টানছে একজোড়া তরুণী। মাঝে মাঝে পান থামিয়ে দুজনেই ভেঙে পড়ছে উচ্ছল হাসিতে।
অনেক দিন আগের একটা দৃশ্য চন্দ্রার বুকে উকি দিয়ে মিলিয়ে গেল। ক্ষণিকের জন্য উন্মনা হলো চন্দ্রা। সুবিমলের সঙ্গে এরকম কোনো ছবি আছে কি তার? এতটা তরল হওয়ার কথা সুবিমল বুঝি ভাবতেই পারে না। সে স্বামী, প্রথম থেকেই পুরোপুরি স্বামী, প্রেমিক কদাপি নয়। কফি এসেছে টেবিলে। অভ্র গলা খাকারি দিল। নাও। কি এত ভাবছো? কিছু না। কাপে ঠোঁট ছোঁয়ালো চন্দ্রা। তোমার খবর বলো। কি করলে একদিন? চাকরি, ঘুরে ঘুরে চড়ে চড়ে। জিজ্ঞাসা করবে না করেও চন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে গেল, তা বিয়ে করলে না কেন? অভ্র চোখের কোণ দিয়ে একবার দেখলো চন্দ্রাকে। দৃষ্টি সরিয়ে নিয়ে চুমুক দিচ্ছে কাপে, আগের মতোই শব্দ করে। শব্দটা আজ যেন সেভাবে কানে বাজলো না চন্দ্রার। ফের বলল, আমার মতোই আরেকটা ট্রাই নিতে পারতে। নেক্সট জন আমার মতো দজ্জাল নাও হতে পারত। চন্দ্রার গলায় হালকা কৌতুকের সুর। তবে অভ্র বুঝি সেভাবে খেয়াল করল না। ঈষৎ আনমনা ভাবে তাকাচ্ছে চন্দ্রার দিকে, নামিয়ে নিচ্ছে মাথা। অভ্র যেন লজ্জা পাচ্ছে মনে হচ্ছিল চন্দ্রার। শুধু চন্দ্রার কথা ভেবে ভেবেই 20টা বছর কাটিয়ে দিল। এই সরল সত্যটুকু উচ্চারণ করতে নির্ঘাত দ্বিধাবোধ করছে অভ্র। ডিভোর্সে যে অভ্রর সায় ছিল না সে তো চন্দ্রা ভালো মতোই জানে। অপদার্থ খামখেয়ালি অভ্র সেনগুপ্তকে জীবন থেকে নির্বাসিত করার জন্য চন্দ্রাই কি বেশি ব্যাকুল ছিল না? মিউচুয়াল সেপারেশনের প্রস্তাবটা অবশ্য অভ্ররই। কোর্ট কাছারির যুদ্ধে সে যেতে চায়নি। লড়াই হলে চন্দ্রার পক্ষে মুক্তি পাওয়া অত সহজ হতো কি? চরিত্রহীন দুঃস্থান। অভ্রর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগটাও কি সে প্রমাণ করতে পারত? সহসা আজ এই মুহূর্তে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল চন্দ্রার। 20 বছর পর মাঝের এই লম্বা সময়টার অভ্রর কথা যে তার কখনো মনে পড়েনি এমনটা নয়, কিন্তু এই দংশন বোধহয় কখনো ছিল না। বরং এর মধ্যে সে একটু একটু করে একটা নিটোল সংসার গড়ে নিয়েছে। স্বামী ছেলে নিয়ে এখন তো দিব্যি এক নিশ্চিন্ততার দুর্গে তার বাস। কিন্তু অভ্র কি পেল জীবনে চন্দ্রাকে ভালোবেসে? ভাবনাটায় বুঝি চাপা তৃপ্তিও আছে, যা কিনা সময়কে অনেকটা পেরিয়ে এলে তবেই অনুভব করা যায়। কুয়াশা মাখা হেমন্তের বিকেলটা যেন সরে যাচ্ছিল চন্দ্রার। পরন্ত সূর্যের মায়াবী আলোয়, ফাল্গুনের নরম বাতাসে তার সামনে অভ্রের নত মুখে নিশ্চুপ বসে থাকা হঠাৎই কেমন অলীক মনে হচ্ছে। এ যেন সুখও। অনুচ্চ স্বরে চন্দ্রা ডাকলো, অভ্র, একটা কথা বলবো। কি? এখনো সময় যায়নি।
একটা বিয়ে করে ফেলো। বলছো? শেষ বয়সে তো একটা সঙ্গীরও দরকার হবে। মাও ঠিক এ কথা বলতো, আমি পাত্তাই দেইনি। অভ্র নড়ে চড়ে বসলো। ভাবতাম মার আমি আছি, ভালোই তো কেটে যাচ্ছে, একবারই যথেষ্ট শিক্ষা হয়েছে, শখ করে আবার কে ঝামেলা ঝঞ্ঝাটে যেতে চায় বলো? কিন্তু মা চলে যাওয়ার পর থেকে সত্যি খুব লোনলি ফিল করছি। বাড়ি ফিরে ভূতের মতো বসে থাকা, হয় টিভি নয় বোতল, ভালো লাগে না। তাই মাসি যখন বলল আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, আমি আর না করতে পারলাম না। ইনফ্যাক্ট বিয়েটা করার জন্য এবার আমার কলকাতায় আসা। থতমত চন্দ্রার মুখ পলকে পাংশু, জোর করেও হাসি ফোটাতে পারছে না। কোনো ক্রমে বলল, তাই বুঝি? তা সে কি করে? একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, এখানেই সল্টলেকে, বিএড করা আছে। গোয়ায় গিয়ে চাকরি পেতেও অসুবিধা হবে না। অভ্র আবার ঘড়ি দেখল, একটু চিন্তিত মুখে বলল, এতক্ষণে তো চলে আসার কথা, এই কফি শপে আমায় ওয়েট করতে বলেছিল। কোত্থেকে আচমকা এক রাশ ক্রোধ এসে পুঞ্জীভূত হচ্ছিল চন্দ্রার পাঁজরে। রাগটা কোনো মতে গোপন করলো বটে, কিন্তু গলায় বাঁকা সুর এসেই গেল। তোমাদের এখন কোর্টশিপ চলছে বুঝি? ধুৎ, এই বুড়ো বয়সে ওসব হয় নাকি? জাস্ট পরস্পরকে একটু চিনে রাখা, এলোমেলো আড্ডা। শ্রীপর্ণার তো তেমন একটা বন্ধু বান্ধব নেই, দুজনে মিলে তাই একটু সময় কাটানো। নেক্সট উইকেই রেজিস্ট্রিটা করে ফেলছি। ও, এবার চন্দ্রা ঘড়ি দেখল। তোমাদের তাহলে আর ডিস্টার্ব করবো না, উঠি। এই, যাবে কোথায়? বসো, শ্রীর সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। চন্দ্রার ভেতরটা চিরবির করছিল, কিন্তু হুট করে চলে যাওয়াও তো বিসদৃশ দেখায়। অভ্র যদি বুঝে যায় চন্দ্রা হিংসে জ্বলছে, নিশ্চয়ই হাসবে মনে মনে। হয়তো হবু বউকে চন্দ্রার চকিত পলায়নের গল্প শুনিয়ে দারুণ মজা পাবে। চন্দ্রা নিজেকে স্থির করল, তবু ফাল্গুন হাওয়া তাকে যে কেন বিপথু দেয় বারবার, এই ৪৫ বছর বয়সেও। আশ্চর্য, যাকে সে একদিন স্বেচ্ছায় বাতিল করেছিল, দীর্ঘকাল যার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কালে ভদ্রেও যার কথা মনে পড়ত কি না সন্দেহ, হঠাৎ সে আর চন্দ্রাকে তোলপাড় করে দেয় কোন ম্যাজিকে? এক্ষুনি একটা ভূমিকম্প হলে ভালো হতো কি? এক একটা মুহূর্ত যেন এক একটা দিনের চেয়েও দীর্ঘতর, প্রতিটি মিনিট যেন বছরের চেয়েও লম্বা। সূর্যের গতি সহসা থেমে গেছে। সময় কি এগোতে ভুলে গেল? ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না চন্দ্রাকে। মিনিট ৫ মধ্যে এসে গেছে অভ্রর শ্রীপর্ণা। কালো শুকনো খয়াটে চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা, বয়স ৪৫ না হলেও ৪০ তো হবেই। ইস, এর নাম শ্রীপর্ণা! অভ্র রুচিও বলিহারি, এরকম একটা বউ পছন্দ হলো চন্দ্রার পরে। আবার ছোট করে বলে শ্রী, আদিক্ষেতা।
স্মিত মুখেই শ্রীপর্ণার সঙ্গে আলাপ পরিচয়টা সারল বটে চন্দ্রা, তবে রইল না বেশিক্ষণ। 2-4টে মামুলি কথা বলে বেরিয়ে এলো দোকান ছেড়ে। রাস্তায় এসে টের পেল শরীরটা কেমন কাঁপছে, মাথায় জ্বালা জ্বালা ভাব। অভ্র আজ এইভাবে তাকে প্রতারণা করলো। প্রতারণাই তো। একটা বিশ্বাসকে আস্তে আস্তে মনে গেঁথে দিয়ে হঠাৎ তা সমূলে উপড়ে ফেলাকে আর কি বলা যায়? কি অপমান, কি অপমান! চন্দ্রা কিনা ধরেই নিয়েছিল অভ্র এখনো তার বিরহে বিভাগী হয়ে আছে। কেমন ঝামা ঘষে দিল মুখে। 20 বছর পর। চন্দ্রা একটা গনগনে আঁচ নিয়ে বাড়ি ফিরল। অভ্রর সঙ্গে আজ সাক্ষাৎটা যে নিছকে আকস্মিক, এর মধ্যে কারুরই কোনো হাত ছিল না, এই সোজা ব্যাপারটুকুও আর নৈর্ব্যক্তিকভাবে চিন্তা করতে পারছে না সে। মিচিমিচি টুবলুকে দাবড়ালো খানিক। রাতের রুটি যথেষ্ট নরম হয়নি বলে বকুনি খেলো মানিকের মা। টিভি খুলে বসেছে, চ্যানেল ঘোরাচ্ছে বারবার, ভলিউম কখনো বাড়াচ্ছে তো কখনো কমাচ্ছে। ঘুরে ফিরে চোখের পাতায় অভ্র আর শ্রীপর্ণা। ছি, এই বউ নিয়ে গোয়ায় বিচে বেড়াবে অভ্র? কুৎসিত, হাস্যকর। সুবিমল যথারীতি দেরি করে বাড়ি ফিরল অফিস থেকে। নৈশাহার সেরে ল্যাপটপ নিয়ে বসে গেল নিয়ম মতো। শোয়ার ঘরে যাওয়ার আগে টুবলুকে একবার উকি দিয়ে দেখে নিল চন্দ্রা। এবার 9 হবে টুবলুর। অ্যানুয়াল পরীক্ষা প্রায় এসে গেল। ছেলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে এখনো। ভারী শান্ত ছেলে, বাবার কার্বন কপি। ঠিক 11টা বাজলে লাইট নিভিয়ে শুয়ে পড়বে ছেলে, চন্দ্রা জানে। ঘরে এসে চন্দ্রা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মুখে নাইট ক্রিম ঘষতে ঘষতে সেন দৃষ্টিতে নিজেকে নিরীক্ষণ করছে। মুখমণ্ডলে শুকনো শুকনো ছাপ একটা আছে হয়তো, তবে তার ত্বক এখনো যথেষ্ট মসৃণ। কপালে বলিরেখার আভাস মাত্র নেই। এমন কিছু মুটোই অনিশে। হাসলে এখনো ছোট্ট টোল পড়ে গালে। হানিমুনে ওই খাঁজটুকুই না ফোঁটা ফোঁটা হুইস্কি ফেলে পান করেছিল অভ্র। আচমকা পেট গুলিয়ে হাসি উঠে এলো চন্দ্রার। আবার অভ্র কি করবে? ওই আধবুড়িটার তোবড়ানো গালেও কি? সুবিমল ল্যাপটপের সামনে বসে কি যেন ভাবছিল। হঠাৎই চোখ পড়েছে চন্দ্রায়। অবাক হয়ে বলল, একা একা হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? চন্দ্রার হাসি আরও বেড়ে গেল। চপল স্বরে বলল, এই জানো, আজ একটা কাণ্ড হয়েছে। কীরকম? সিটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে বহুকাল পর হঠাৎ একজনের সঙ্গে দেখা। কে বলো তো? আমি কী করে বলবো? গেস করো। আমার গেস্টে আসে না। আহা, একটু গেস করোই না। তোমার অফিসের কেউ? হুম। তাহলে বুঝি তোমার সেই পিসি, যিনি 3 নম্বর সেক্টরে বাড়ি করেছেন? তো ওরকম কেউ নয়। অভ্র। কে অভ্র? আহা, জানো না জানো? অভ্র, অভ্র। ও, তোমার সেই অভ্র কুমার। হ্যাঁ গো। অনেক গল্প টল্প করলো, কফি খাওয়ালো। চন্দ্রার পেটে আবার সোডার বোতলের বুড়বুড়ি। বুড়ো বয়সে তার ফের ছাদনাতলা যাওয়ার স্বাদ জেগেছে। বিয়ে করতে এসেছে কলকাতায়। পাত্রীটিও দেখলাম, মেঘো রূপের ধুচুনি। সে যার যাকে ভালো লাগে। সুবিমল লম্বা হাই তুলল। ল্যাপটপ অফ করতে করতে বলল,
যাকগে, কাজের কথা শোনো। শ্রীধর কিন্তু মার্চেই ফ্ল্যাটটা রং করছে। টুবলুর পরীক্ষা হয়ে গেলে কাজ শুরু। দিন 7 সময় লাগবে, তখন হয়তো তোমায় ছুটি নিতে হবে। অফিসে বলে রেখো। শ্রীধর এস্টিমেট যা দিল 1025 পড়ে যাবে, তাও খুব একটা বেশি নয়, কি বলো? চন্দার উচ্ছ্বাস ফুটো বেলুনের মতো চুপসে গেছে যেন। কতকাল পরে অভ্রর ক্ষণিক সান্নিধ্য, অজস্র রঙিন অনুভূতির খেলা চলছিল অন্তরে। কখনো বা মেদুর স্মৃতি, কখনো বা জয়ের পুলক, কখনো আবার অকারণ ঈর্ষার চোরা কামড়। সবই যেন ভোঁতা সহসা, বিবর্ণ, যেন নিস্তরঙ্গ পানা পুকুরে ঢেউ পড়েছিল একটা। ঘূর্ণি থেমে ভের সবুজ পানায় ঢেকে যাচ্ছে জলতল। কোনো উত্তর দিও না চন্দা। ভারী পায়ে বিছানায় এলো। ল্যাপটপের ডালা বন্ধ করে টেবিলে রাখলো সুবিমল। ফ্যানের রেগুলেটর কমালো 1 পয়েন্ট। দেখে নিল মশা বিতরণ যন্ত্রটি জ্বলছে কিনা। তারপর ঘাড় ফিরিয়ে বলল, এবার ভাবছি রঙগুলো একটু বদলাবো। অফ হোয়াইট ঘেঁষা হলে ঘরের লাইট অনেক বাড়ে। চন্ডা বালিশে মাথা রাখলো, চোখ বুজছে। সুবিমল ফের বলল, শেডকার্ডটা দেখেছ? ড্রেসিং টেবিলেই তো রাখা আছে। চন্ডা অলস গলায় বলল, দেখবো ক্ষণ। যে রং পছন্দ টিক মেরে রেখে দিও কিন্তু। আমার মনে হয় অ্যাপেল হোয়াইটটা আমাদের বেশ স্যুট করবে। চন্ডা নিশ্চুপ পাশ ফিরল। আবার সেই কিছু ভালো না লাগা কুয়াশার ছোঁয়া, আবার সেই হেমন্তের বিকাল। কেমন লাগলো গল্পটি? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো।